এমনও তো অনেক কন্টেন্টই হচ্ছে যেটা আসলে হয়তো দেখার মতো না, বাট সেই কন্টেন্টও দেখা যাচ্ছে যে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। ভিউটাতেই আসলে আমাদেরকে প্রমাণ করে না যে অ্যাজ এ আমি ভালো ডিরেক্টর, যে অন্তত আমার নাটক অনেক ভিউ হচ্ছে সেটাতেই তাতেই যে আমি ভালো ডিরেক্টর এইটা আমি অন্তত পক্ষে বিলিভ করি না। Dear viewers, welcome to brand new episode of Parachute Advanced Secret Survival বিনোদন সারাদিন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের এই ভালো লাগার পাল্লাটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমি অর্চি একজন অতিথিকে নিয়ে ফিরেছি। আমাদের আজকের যিনি অতিথি তিনি পর্দার নেপথ্যের একজন মানুষ, তবে ক্যামেরার পেছনে থেকেও নিয়মিত আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন। অসংখ্য জনপ্রিয় নাটক তিনি নির্মাণ করছেন। এই যেমন এবারের ঈদেও মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে তার নির্মিত জানি দেখা হবে এবং বেসড অন ট্রু স্টোরি নাটক দুটি। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তার নাম মাহমুদ মাহিন। চলুন নাটকের প্রসঙ্গ ধরে তার সঙ্গে আড্ডায় ডুব দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনার কি অবস্থা? আমিও খুব ভালো আছি, তবে আজকে কিন্তু একেবারেই আড্ডা দিব আপনার সঙ্গে। কোনো ফর্মাল ইন্টারভিউ কিন্তু না, কোনো ফর্মাল প্রশ্ন না, যতটুকু গল্প আপনার কাছ থেকে জানতে পারি। তো আমাকে একটু আপনি হেল্প করুন। প্রথমে একটু জানতে চাই যে কি প্রশ্ন আমি আপনাকে করব, কোন প্রশ্নটি করলে আপনার ভালো লাগবে? প্রথমত যেহেতু আড্ডার প্রসঙ্গে আসলো, আমি বরাবরই আসলে ইউজুয়ালি অন স্ক্রিন আসলে কখনোই কমফোর্টেবল না। আচ্ছা, তো যদি আসলে আমার আশেপাশে যদি ক্যামেরা সারাউন্ডিং গুলো না থাকতো তাহলে আড্ডাটা আরো বেশি জম্পেশ হতো। কিন্তু ক্যামেরা নেই, মনে করে নি আমরা ক্যামেরা আমি নেই। ধরে নিলাম ক্যামেরা নাই। সো সেই জায়গা থেকে আপনি আসলে আমার কাছ থেকে ইউজুয়ালি যেইটা আসলে দর্শক জানতে চাচ্ছে, কারণ আমরা তো আসলে ডিরেক্টর অনেক কথা বলতে পারি না, সো ওই জায়গা থেকে দর্শক আসলে যেটা আমাদের কাছে জানতে চাচ্ছে সেই টাইপের কথা বা সেই টাইপের প্রশ্নই, মানে এনিথিং। বাহ, চমৎকার। তাহলে আমি তো অনেক স্বাধীনতা পেয়ে গেলাম, আমি আমার ইচ্ছা মতো প্রশ্ন করব। তবে আপনার একটা বিষয় আমার বেশ ভালো লাগে যে আসলে বিশেষ দিন মানেই মাহমুদ মাহিনের নাটক, এবং সেটা তো ঈদ বটে। ঈদে তো সবসময় আপনার জনপ্রিয় অনেক নাটক আমরা পেয়েছি, এবং সেই সাথে যদি বলতেই চাই আমাদের সর্বশেষ মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী এবং 14 বছর পূর্তিতে আপনার নাটক প্রচারিত হয়েছে শালিক বালিকা, তাই না? কেমন ছিল অনুভূতির এইটা কথা আমার একটু আসলে শুনি। খুবই পছন্দের একটা কাজ। শালিক বালিকাটা আমি ঈদের মেবি রোজার ঈদের পরপরই করা হয়েছে এবং আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীও ঠিক আফটার ঈদই আফটার ঈদে আসলে মেবি প্রতিষ্ঠা বার্ষিকীটা হয়েছিল। সো সেই জায়গা থেকে আসলে শালিক বালিকাটা আমার সাথে যখন আরিফের সাথে কথা হয়, তো উনি আসলে আমাকে ওইভাবেই আসলে একটু ইয়ে করছিল যে একটু ডিফারেন্ট কিছু যদি করা যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো সেই হিসাবেই আসলে আমার কাজটা করা, এবং আমার এই পর্যন্ত আসলে যতগুলো কাজ করা তার মধ্যে শালিক বালিকা ওয়ান অফ দেম একটা খুব পছন্দের প্রজেক্ট, প্রিয় একটি কাজ হয়ে থাকবে সবসময়, এবং দর্শকদের জন্য মনে হয় সেটাই তারা আসলে মনে ধারণ করেই রাখবে। এবং মজার আরেকটি বিষয় যে মাছরাঙা টেলিভিশনের জন্মদিন 30 জুলাই, আর তার দুদিন পরে আপনার জন্মদিন 1 অগস্ট। আসলে জন্মদিন তো সবার কাছেই খুব স্পেশাল একটি বিষয়। আপনার কাছে কতটা স্পেশাল, এবং জন্মদিনে সাধারণত কোন ধরনের গিফট পেতে বা কি করতে আপনার ভীষণ ভালো লাগে? অনেস্টলি আসলে জন্মদিন ব্যাপারটা আসলে যতটা স্পেশাল আমার কাছে আসলে ঠিক ততটা স্পেশাল কখনোই মনে হয় নাই। এইটার এইটার আসলে অ্যাকচুয়াল রিজন আমি ওইভাবে বলতে পারবো না, বাট হয়তো আসলে ওইভাবে জন্মদিনটাকে কখনোই আমি ওইভাবে সেলিব্রেট করি নাই। সেটা কি বড় হওয়ার সাথে সাথে এরকম হয়ে যায়, নাকি ছোটবেলায় জন্মদিনের রেস্ট একরকম থাকে, বড় হলে আরেক রকম? ছোটবেলা থেকেই আসলে জন্মদিন ব্যাপারটা বা বড় হওয়ার পরও আমি আসলে ওইভাবে কখনো জন্মদিনটাকে ওইভাবে স্পেশালিটি আসলে আমি কখনোই মানে আমার মধ্যে ধারণ করি নাই। বাট পর অনেস্ট আসলে আমি যখন মানে আফটার ম্যারেজ আমি আসলে তখন জন্মদিনটাকে ফিল করছি, সেলিব্রেট করা ওই জায়গা থেকে মানে পর মানে আমার ওয়াইফকে আসলে স্পেশাল থ্যাঙ্কসটা দিতেই হবে যে জন্মদিনটা যে আসলে মানুষের জীবনে কতটা স্পেশাল সেইটা আসলে আমি তখন ফিল করছি। বিশেষ মানুষ জীবনে আসার পরে বিশেষভাবে আসলে আপনার সেলিব্রেট করা হয়েছে। অনেকটা। এবারের একটু আসলে কাজের প্রসঙ্গে যদি আসি, এবারের ঈদে আসলে আপনার ইউটিউব এবং টিভি নাটক মিলিয়ে সবকিছু মিলিয়ে কতগুলো নাটক প্রচারিত হচ্ছে, কোনো সংখ্যা কি মাথায় আছে? হ্যাঁ, আমি আসলে খুবই কম কাজ করি, সেই সুবাদে আমার নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করে সবকিছুই আমার জানা। আমি এবার ঈদে নর্মালি কাজ করা হয়েছে 2টা, আর আরেকটা অন প্রসেসিং। আফটার 20 রমজান থেকে 25 রমজান পর্যন্ত আরেকটা কাজ করব। আচ্ছা, সো সেইটা যদি একদমই শেষের দিকে, তো সেইটা যদি আমার অনিয়ার হয় তাহলে 3টা।
আচ্ছা, ঠিক আছে। এবং তাহলে একে একে একটু কাজের গল্পে আসতে চাই। মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত 10টা 20 মিনিটে প্রচারিত হবে জানি দেখা হবে। খুব সুন্দর একটা নাম। একটু বিস্তারিত এই নাটকের গল্পটা শুনবো। জানি দেখা হবে গল্পটা শুট করা হয়েছে আমার গত ডিসেম্বরে। আচ্ছা। আর এইটা আমরা আসলে টোটাল 7 দিন 8 দিন শুট করা হয়েছে গল্পটা। আর গল্পটা বেশ বড়, সেই সুবাদে আমার প্রায় 5টা থেকে 6টা লোকেশনে শুট করা হয়েছে। কক্সবাজারে আমরা শুট করছিলাম 4 দিন। আচ্ছা। তারপরে ঢাকায় শুট করা হয়েছে 2 দিন। আর ঢাকা আউটসাইড মিন্স গাজীপুরের দিকে শুট করা হয়েছে 1 দিন। টোটাল 8 দিন তো অনেক দিন গল্পটা শুট করা তাহলে। হয়েছে। হ্যাঁ, কারণ এখন তো দেখা যায় যে খুব কম সময়ের মধ্যে নাটকের শুটিং গুলো করা হয়, 1 দিন বা 2 দিনের মধ্যে। সেক্ষেত্রে এতগুলো দিন আসলে বেছে নেওয়ার কারণ কি? এখন আসলে খুব কম সময়ে কাজ করা হয় এইটা এক্স্যাক্টলি আমি শিওর না, বিকজ আমি যতটুকু জানি এখন নাটকের কাজ বেশ ভালো আপডেট হয়েছে অনেক আগের চেয়ে। আগে যেমন আমরা 2 দিনে 3 দিনে কাজ করতাম, আমাদের বাজেট মানে বাজেট স্বল্পতা ছিল। সেই জায়গা থেকে এখন যেমন আমি গত বছর আমি অনলি কাজ করছি 5টা, এবং 5টা কাজই আমার প্রতিটা কাজই আমার 6 দিন 7 দিন 8 দিন করে কাজ করা। সো সেই জায়গা থেকে মানে আমি যদি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলি যে আমার প্রতিটা কাজই আমার 6-7 দিনের নিচে করা হয় না। সো ওই 1 দিন 2 দিনে কে কাজ তাহলে করে বা কারা আপনার কাজ করে আমি ক্ষেত্রে ঠিক বেশ জানি না। সময় নিয়ে তাহলে খুব একটা হ্যাঁ, মনের একটা মতো করে ভালো কাজ কাজ করতে। করার জন্য তো আই থিঙ্ক আমার মনে হয় সময় দরকার। নিশ্চয়ই। বিকজ এমনটাই তো আমরা হওয়া উচিত। হ্যাঁ, বিকজ আমরা যেহেতু সত্যি কথা বলতে আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গাটা ওইভাবে যেহেতু আমরা আসলে এক্সপ্লোর করতে পারতেছি না, বা আমরা আসলে ওইভাবে আসলে আমরা যেতেও পারতেছি না, অনেক কিছুই আসলে আমাদের রিজন আছে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় আমরা যতটুকু সুযোগ পাচ্ছি সেই সুযোগটা আমরা আসলে কাজে লাগাচ্ছি। এবং ইয়াশ রোহান আর তানজিম সাইয়ারা তটিনী এই সময়ের ভীষণ জনপ্রিয় একটি জুটি, এবং এই জুটিকে নিয়ে আসলে আপনার কিন্তু এর আগে বেশ কিছু কাজ হয়েছে, অনেকগুলো কাজ একসাথে করেছেন। সেদিক থেকে আমার জানতে চাওয়া আসলে এই জুটির যে এমন একটা ইলেকট্রিফাইং কেমিস্ট্রি আমরা খুঁজে পাই, সেটার রহস্য আপনার কাছে কি মনে হয়েছে? প্রথমেই আসলে আমি বলবো যে আপনি যে ট্রাম্পটা ইউজ করছেন ইলেকট্রিফাইং কেমিস্ট্রি, এইটা ঠিক আপনি কি মিন করছেন আই ডোন্ট নো। মানে তাদেরকে আমাদের খুব ভালো লাগে দেখতে একসাথে। ওইটাই বললাম। সো এবং না, আপনার ট্রাম্প জায়গা থেকে আমি যেটা বলবো যে আম, আমি আমার ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো সেটা হচ্ছে ওদের মানে স্ক্রিনে আসলে ওদের দুজনকে আমার গল্প অনুযায়ী বা আমার জায়গা অনুযায়ী আমার কাছে মনে হয় ওদেরকে বেশ ভালো সামঞ্জস্য করে। ইভেন আমার মনে হয় দর্শকরা ওদেরকে বেশ ভালো, এই জুড়িটাকে এখন বেশ ভালোভাবে গ্রহণ করছে। সো ওই জায়গা থেকে আসলে ওদের কাজগুলো বেটার হচ্ছে, ওদের কেমিস্ট্রিও বেটার হচ্ছে, ওদের বোঝাপড়াটা বেশ ভালো, ওরা একজন আরেকজনের সাথে সিঙ্ক আপটা বেশ ভালো। সো দ্যাটস ইট। বাহ, চমৎকার। তবে আমরা আসলে ভীষণ পছন্দ করি, মনে হয় আমাদের ভালো লাগা থেকে আমরা এই হ্যাঁ, নামগুলো বা টার্মগুলো বেশি বলতে চাই। প্রতিটা অ্যাকচুয়ালি দর্শকরাই তো আসলে আমাদেরকে বা এই মিডিয়া ইন্ডাস্ট্রির জুটিগুলা বলেন বা যুগ যুগ ধরে যে জুটি কথাগুলো আসলে আমাদের মাঝে আসছে, হ্যাঁ, এটা তো হ্যাঁ। পুরোটাই আসলে দর্শকদের বানানো দর্শকের এবং উপরে, দর্শকদের হ্যাঁ। গ্রহণযোগ্যতা থেকে আসলে জুটি প্রথাগুলো আসছে। সো সেই জায়গা থেকেই আসলে ওদের এই জুটিটা এইভাবে আসলে এবং ইয়ে করা, আর অভিনয় শিল্পীদের- জুটিটার কারণেই কিন্তু আসলে আমাদের কাজগুলো অনেক বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং অভিনয় শিল্পীদের উপরেও বিষয়টি থাকে যে আসলে তারা কতটুকু বিশ্বাসযোগ্যভাবে এই বিষয়টি ফুটিয়ে তুলতে হ্যাঁ, পারছে চমৎকারভাবে। এবং যেমনটা আপনি বলছিলেন যে ঈদে আসলে 3টি নাটকের কাজ হয়েছে, তার মধ্যে মজার ব্যাপার হলো 2টি নাটকে কিন্তু মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। এবং ঈদের 5ম দিন রাত 8টায় মাছরাঙা টেলিভিশনে আমরা দেখবো আপনার নতুন আরেকটি কাজ, বেসড অন ট্রু স্টোরি। তো এইটা আসলে একটু জানতে চাচ্ছি, নাম শুনেই তো মনে হচ্ছে যেমনটা, এবং শুনেছিও তাই, যে সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। একটু বিস্তারিত এই কাজের গল্পটা শুনবো, পরিকল্পনার কথা একটু জানতে চাই। এই কাজটা আসলে আমার করা হয়েছে বেশ কয়েকদিন আগে। এইটা আসলে আমাদের বাইরে শ্যুট করা, অস্ট্রেলিয়াতে শ্যুট করা। সো এইটার আসলে বেসড অন ট্রু স্টোরি নামটা তো আসলে নামই আসলে বোঝা যায় যে গল্পটা আসলে সত্য ঘটনা অবলম্বনে। সো এইটা আসলে যদি আমি খুব শর্ট করে যদি আমি সামারি বলি, সেটা হলো আসলে প্রবাস জীবনে অনেক ধরনেরই আসলে ক্রাইসিসের মধ্যে দিয়ে আসলে সবার থাকতে হয়। তো এইটা আসলে ওই টাইপেরই একটা গল্প, একটা হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প, যারা আসলে খুব কষ্ট করে আসলে ওরা
স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে যায় এবং সেখানে আসলে যেটা দেখা যায় যে শহরের চাকচিক্য মোহে আসলে যেইভাবে আসলে একের পর এক চেঞ্জিং হয়, দুজনেই হয়তো চেঞ্জিং হয়, দুজনের চেঞ্জিং এর মধ্যেই আসলে দুজনের বোঝাপড়া বলেন, ওদের কেমিস্ট্রি জায়গা বলেন, হয়তো একটু একটু করে আসলে দুজনের থেকে একটু ডিফারেন্সি শুরু হয়। সো ওই টাইপের আসলে একটা গল্প আর কি। যেমনটা আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে শুটিং হয়েছে, আমরাও তাই জেনেছি, এবং দেশের বাইরে আসলে শুটিং করতে গেলে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করতে হয়, এবং দেশে যে কাজটা অনেক সহজে করা যায় বিদেশে কিন্তু অন্য রকমের অভিজ্ঞতা হয়, যেহেতু খুব ছোট একটা টিম নিয়ে পুরো কাজটি কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে আসলে আপনাদের এক্সপিরিয়েন্স এবার কেমন ছিল? অনেস্টলি অস্ট্রেলিয়া, আমি এর আগে সিঙ্গাপুরে কাজ করা হয়েছে। সো সিঙ্গাপুরের কাজটা আসলে খুব বেশি বেটার এক্সপিরিয়েন্স আমি বলবো না, বাট অস্ট্রেলিয়ার কাজটা আমার বেশ বেটার এক্সপিরিয়েন্স হয়েছে। বিকজ হয়েছে যে ওইখানে আসলে আমি খুব বেশি ফিল করি নাই যে আমি আসলে দেশের বাইরে শ্যুট করতেছি, কারণ ওইখানে আমাদের যে প্রডিউসার ছিল উনি আমাদেরকে সব দিক থেকে ভালো সাপোর্ট দিছে। আর ওইখানকার আসলে ওয়েদারটাও এতটাই আসলে বেটার ছিল যে আমার আসলে ধরেন লাইট বলেন বা আদার্স বলেন, ওগুলার ওইসব ইকুইপমেন্ট আমি আসলে খুব বেশি মিস করি নাই। তো সেই জায়গা থেকে আসলে আমি আসলে ওই ক্রাইসিসটা আসলে পাই নাই অস্ট্রেলিয়াতে। বাট বিদেশে তো অবভিয়াসলি একটু তো জার্নিটা তো অবভিয়াসলি একটু খারাপ যায়, কারণ আমরা এখানে প্রায় 30-40 জন একটা টিম নিয়ে কাজ করি, সেখানে ফোন করলে কত সহজে সলভ হয়ে যায়, সেখানে মাত্র 3-4 জন মিলে কাজ করতে হয়। সো অবভিয়াসলি একটু তো ঝামেলা পোহাতে হয়। মুশফিক আর ফারহানের সঙ্গে তো আপনার আসলে বেশ অনেকগুলো কাজ হয়েছে এর আগে, এবং একসাথে বেশ অনেকটা সময় পথ চলার গল্পই বলতে হয়। তো একটু সেদিক থেকে জানতে চাওয়া যে তাকে আপনি কোন কোন দিক থেকে আলাদা করতে চাইবেন অন্যান্যদের থেকে, বা কি কি দোষ গুণের কথা বলবেন? ফার্স্ট অফ হচ্ছে ফারহান আমার বেশ ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, এবং আমাদের জার্নিটা বিগিনিং আমরা একসাথেই শুরু করা। আমার মিডিয়া শুরু থেকে, ওর মিডিয়ার শুরু থেকে আমাদের দুজনের জার্নি একই সাথে হওয়া। ইভেন বলতে গেলে আমরা শুধু কেবল জার্নি না, এবং আমরা একসাথে আমরা দুজনেই আসলে ওই যেইভাবে ধরেন ফারহান ব্লাস্ট হওয়া, বা ওই সাথে সাথে হয়তো আমিও ওর জায়গা থেকে অ্যাজ এ নির্মাতা হিসাবে তখন হয়তো মানুষের কাছে পৌঁছানোর জায়গাটা। সো অবভিয়াসলি ফারহান ইজ এ ভেরি গুড অ্যাক্টর, অ্যান্ড ওর যদি আসলে আমি আসলে কারো দোষ গুণ বলার জন্য আসলে এখানে বসি নাই। সো আসলে আমি আসলে দোষ গুণ বলবো না, আমি শুধু এতটুকু আসলে বলতে চাই যে ওকে আসলে আমি যেটা আসলে ফিল করছি ওর সাথে কাজ করে, যে যে কোনো ক্যারেক্টারের সাথে ও আসলে মিশে যেতে পারে। ওর কোনো ক্যারেক্টার, বিশেষ করে র ক্যারেক্টারগুলো ও আসলে যেইভাবে আসলে পোর্ট্রে করতে পারে, ওই জায়গা থেকে আমার কাছে বলছে ওর এইটা একটা বেশ স্পেশাল একটা দিক। এই দিক থেকে আসলে অন্যদের থেকে আপনি একটু আলাদা করতে চাইছেন? তাহলে আমি ওইটা আলাদা করতে চাচ্ছি না, বিকজ অফ হচ্ছে আসলে সবাই সবার জায়গা থেকে স্পেশাল। সো যে আসলে ও যেই জায়গাটা বেটার, অন্যজন হয়তো আরেকটা জায়গায় বেটার। সো এই জায়গায় আসলে স্পেশালিটি দিয়ে আসলে তো মানে বা আলাদা করা, ডিফাইন করা কিছু নাই একটা আর্টিস্টকে। প্রতিটা আর্টিস্টের জায়গায় আসলে আলাদা। আর সাফা কবির, তিনি তো আসলে এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন এবং আমাদেরও প্রিয় একজন মানুষ, ভালো লাগে তাকে আমাদের। তো তার বিষয়ে আসলে কি বলার আছে? সাফার সাথে আসলে আমার খুব বেশি কাজ করা হয় নাই, বা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও বেশ মানে ভালো, বাট ওর সাথে আমার কাজ করার জায়গাটা আসলে খুব বেশি হয় না, মনে হয় একটা কি দুইটা কাজ করা হয়েছে। কাজের ক্ষেত্রে ভালো। আচ্ছা, এবং ঈদের গল্প যেহেতু শুনছি, ঈদের সময় কি অন্য নির্মাতাদের কাজ নিয়মিতভাবে দেখা হয়? সত্যি বলতে আমি আসলে খুব যে বেশি কাজ দেখি বাংলার, মানে বাংলা নাটক এমন না, বাট আবার স্পেশাল কাজগুলো আমার প্রায় দেখা হয়। যে কাজগুলো আসলে হয়তো দেখা উচিত। আর এমনিতে ওভারঅল সবার কাজই মোটামুটি দেখা হয়, কম বেশি মোটামুটি দেখা হয়।
সেটা হয়তো এক বসায় পুরোটা না দেখা হইলো, ভেঙে ভেঙে হইলো, মোটামুটি একটু সবার একটু করে কাজই দেখা দেখা হয়। হয়। বিকজ আমি যেহেতু একজন আসলে নাট্য নির্মাতা, সো আমি কোন গল্পটা আমি বলতেছি, সে কোন গল্পটা বলা হয়েছে, সো এইটা অবশ্যই আমার নলেজ রাখা উচিত। বিকজ আমি হয়তো, কারণ প্রতিটা মানুষের ভাবনা তো একরকম না, হয়তো দেখা যাচ্ছে আমি একটা গল্প গল্প যেটা বলার ভাবলাম ধরন, বা যেটা ভাবলাম সেটা হয়তো এর আগে অনেকে ভেবে ফেলছে। এরকম হয়েছে কিন্তু আমার লাইফে এরকম বেশ কয়েকবারই হয়েছে জি, জি। যে আমি আসলে যে গল্পটা ভাবছি ওই গল্পটা দেখা গেছে যে আরেকটা ডিরেক্টর অন্যভাবে আসলে সেটা অলরেডি স্ক্রিন প্লে করে ফেলছে। তো সেই জায়গা থেকে আমার গল্পের জায়গাটা তখন আসলে অন্যভাবে মোড় দিতে হয়েছে। সো সেই জায়গা থেকে অবভিয়াসলি প্রতিটা নির্মাতারে, প্রতিটা ডিরেক্টরের আসলে সবার কাজ দেখা উচিত। হ্যাঁ সত্যি, এবং আপডেট থাকা উচিত কে Update কোন থাকা কাজ উচিত, করছে। হ্যাঁ। এবং যখন আপনি নির্মাতা আসলে ছিলেন না, শুধুমাত্র একজন দর্শক হিসেবে যখন কাজগুলো দেখতেন, তখন ঈদের সময় আসলে কোন কোন নাটকগুলো বা কার কার নাটক দেখার জন্য অপেক্ষায় থাকতেন? আমরা তো আসলে যখন আহ, নাটক দেখছি তখন তো আসলে ম্যাক্সিমাম তো তখন আসলে ঠিক ওই সময়ে আমি যখন নাটক দেখি তখন 2003-04-এর দিকে। এরপরে তো আসলে ভার্সিটি লাইফে আসার পরে আসলে ওইভাবে আর কাজ দেখা হয় নাই। আচ্ছা। ভার্সিটি লাইফে নিজের পড়াশোনা থেকে শুরু করে ব্যস্ততা। সব ব্যস্ততা নিয়ে আসলে ওইভাবে কাজ দেখা হয় নাই। কিন্তু এর আগে যে কাজগুলো দেখা হয়েছে ম্যাক্সিমাম সময় ধরো আমরা ঈদের সময় বসে থাকতাম হুমায়ুন স্যারের নাটক দেখার জন্য। হ্যাঁ, সো এইটাই যে আমার মনে এখানে হয় আমাদের আমাদের সবার মিলে জেনারেশন, এটা যায়, কমন, হ্যাঁ। এটা কমন সিনারি যে আমরা সবাই আসলে অপেক্ষা করতাম যে হুমায়ুন স্যারের নাটক আসবে। সো ওইটার জন্য বসে থাকতাম সবাই। হ্যাঁ, এবং ঈদের বিশেষ আরো কিছু যে অনুষ্ঠান থাকতো, হ্যাঁ। ম্যাগাজিন অনুষ্ঠানগুলো, সেগুলো দেখার জন্য হ্যাঁ, অপেক্ষা করতাম। ইত্যাদি ছিল। হ্যাঁ, তারপরে কি ছিল আর, মানে মোস্ট পপুলার তো ইত্যাদি ছিল। হ্যাঁ, ইত্যাদি, আনন্দ ছিল। মেলা, হ্যাঁ। শুভেচ্ছা, এরকম অনেক রকমের হ্যাঁ। অনুষ্ঠানগুলো তখন আমরা দেখেছি। এবং আমি যেটা জানি যে ব্যক্তি জীবনে আপনি বেশ রোমান্টিক একজন মানুষ। আমি যদি আরেকটু বলি, 2 জানুয়ারি 2023 সালে আপনাদের সম্পর্কে শুরু হয়েছে এবং ঠিক 1 বছর পরেই 2 জানুয়ারি 2024 সালে আপনাদের বিয়ে হয়। সেদিক থেকে আমি তো একটু জানতেই আগ্রহী যে এখন টোনাটুনি সংসার কেমন চলছে, কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? অবভিয়াসলি অনেক ভালো। আহ, মানে সত্যি যদি মানে আমি আমার সংসারের ভালো থাকা বা ভালো এই আমাদের সম্পর্কটা শুরু হয়েছে 2023 সাল থেকে। এবং এই যে তারিখ মিলিয়ে বিয়ে করা, এইটা আসলে ফুল ক্রেডিট আমার আসলে আমার আমার ওয়াইফের। আপনার ওয়াইফের, বাহ। কারণ হচ্ছে যে আমি আসলে কখনোই, সত্যি কথা বলতে, এইসব টাইম ডেট বা আমি আপনাকে প্রথমেই বলছি যে আমি আসলে আমার জন্মদিন মানে কোনো জি। কিছু নিয়ে আমি আসলে অতটা সিরিয়াস কখনোই ছিলাম না। ছিলেন না। কখনোই টাইম ডেট মেনটেন করে বা এইসব নিয়ে আমি আসলে কখনোই অতটা পাংচুয়াল ছিলাম না। বাট সেইটা মানে এখন আমাকে যতটা পাংচুয়াল মনে হচ্ছে বা এখন যতটা সুন্দর গেটআপও মনে হচ্ছে, এতটা সুন্দর গেটআপও হয়তো আমি আসলে কখনো ওইভাবে Conscious ছিলেন না, ওইভাবে কখনোই। কখনোই ওইভাবে কনসার্ট ছিলাম না। বাট এইটার ফুল ক্রেডিট আসলে ওকে দিতে হয়। সো সব জায়গা থেকেই আমাকে যদি ওই রোমান্টিকতার জায়গাও যদি বলেন, সেইটাও আসলে ওরই জায়গা। বিকজ হচ্ছে যে আমি আসলে কখনো ওই ডেট মনে করে আসলে ফেসবুকে ছবি আপ দেওয়া আর রোমান্টিকতা দেখা বা এই এই সব কিছুই আসলে সবকিছু ক্রেডিট আসলে ও। বাহ, কি সুন্দর। এবং আসলে কিভাবে সুন্দর করে যে ক্রেডিট দিতে হয় সেটাও আপনি খুব ভালো করেই জানেন নিশ্চয়ই। আজকে না, ক্রেডিট দেওয়ার জন্য আসলে জানার কিছু না, আমি আসলে কোনো কিছু না, আসলে সবাই নিজের কিন্তু- ভিতর থেকে বানানো মানে এমন না না, যে আমি সবাই আসলে কিন্তু বানিয়ে বানিয়ে credit- ওকে খুশি করানোর জন্য না, বলছি। অবশ্যই। এবং সবাই কিন্তু সঠিকভাবে ক্রেডিটটা আসলে দিতে পারে না, আমি সেটার প্রশংসাই করছি। বেশ ভালো লাগলো শুনে। তবে আপনার কাছে একটু আপনার ছেলেবেলার গল্প শুনতে চাই। এমনিতে আপনার বেড়ে ওঠা, জন্ম, পড়াশোনা সবকিছু নিয়ে একটু শুনি। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা লক্ষ্মীপুরে। আর আমি ক্লাস 7-8 পর্যন্ত লক্ষ্মীপুরে ছিলাম। তারপরে আমি একটা সময় আমাদের সদরিয়াতে চৌমুনিতে চলে আসি। চৌমুনিতে আচ্ছা। থাকার পরে সেখান থেকে আবার ঢাকায় আসি, ইন্টারমিডিয়েট থেকে ঢাকায়। তারপর থেকে তো পুরো ভার্সিটি লাইফে ঢাকাতে, কোথায় পড়ালেখা ভার্সিটি করেছেন? আহসানুল্লাহতে। আহসানুল্লাহতে? তাহলে তো আপনি আমার তো মানে ভার্সিটিরই মানুষ। আমিও তো আচ্ছা। আহসানুল্লাহ। আমি আর্কিটেক্ট, আচ্ছা। আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ালেখা করেছি এবং আমার জীবনে গল্প তাহলে চলে আসছিল। আচ্ছা, একটু বলি তাহলে যে এই যে ছোটবেলায় আসলে আমার যেমন একটা স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়নি, সেটা আরেকটা গল্প। কিন্তু ছোটবেলায় আপনার কি স্বপ্ন ছিল? আপনি নিজেকে নিয়ে কি ভাবতেন? কি হবেন বড় হলে? আমার মনে হয় আমি আসলে ছোটবেলা থেকে একটু উদাসীন ছিলাম, কারণ আমি আসলে কখনোই ওই যে ছোটবেলা থাকে না মানুষের যে এম ইন লাইফ, যে একটা রচনা রচনা লিখতাম থাকে। আমরা সবাই। সো আমি না আসলে কখনো এম ইন লাইফ রচনা আসলে আমি না ভাবতে পারতাম না যে আমি আসলে কি হব।
এইটা আসলে আমি মানে আমি আসলে কখনো আমার সিগনিফিকেন্ট কোনো ইয়া ছিল না যে আমি আসলে ডাক্তার হব আর এইটা হব বা ওইটা হব, মানে আমি কখনো কোনো কিছু নিয়ে আসলে ডিটারমাইন্ড ছিলাম না। মানে আমার ব্যাপারটা যে ছিল যে আমি আসলে যেদিকে যাচ্ছি বা আল্লাহ যেভাবে নিচ্ছে সেভাবেই যাব। তো আমার এই মিডিয়ার জগতে আসা বা নাট্য নির্মাতা হয়ে এই পর্যন্ত আসা, সেইটাও আসলে অনেকটাই বলতে গেলে উনার হাতেই, কারণ আমার এইটাও অনেকটা কাকতালীয় ভাবে। তো ভার্সিটি লাইফে আসলে যেটা হয়েছে, আমার এক মিডিয়ার বড় ভাইয়ের সাথে খুব কাকতালীয় ভাবেই আসলে পরিচয় হয়, এবং সেইটা আসলে বলতে গেলে মানে এমনই আসলে যে আমি আর একদিন ভার্সিটি যাওয়ার জন্য বাসে করে যাচ্ছি, তখন ৬ নম্বর বাস খুব ইয়া ছিল আমাদের আহসানুল্লাহতে। আমরা তখন থাকতাম খিলগাঁওতে। তো খিলগাঁও থেকে তখন ৬ নম্বর বাসে করে ওই ফার্ম গেট, আহসানুল্লাহ ক্যাম্পাসটা তখন ফার্ম গেটে ছিল, আসলে হ্যাঁ কারণ বাজারে ছিল। এখন তো আমাদের এখানে করা হয়েছে ৭ রাস্তাতে, বাট তখন ছিল কারণ বাজারে। তো তখন দেখা গেছে যে সবসময় ৬ নম্বর বাসে যাতায়াত করতাম। তো ওই বাসের মধ্যে একদিন আমার এক বাংলা মিশনে জব করে আমাদের এক বড় ভাই সাজ্জাদ হোসেন। তো সাজ্জাদ ভাইয়ের সাথে এইভাবে পরিচয় হয় বাসের মধ্যেই। হুটহাট করে দেখলাম যে খুব ঝাঁকড়া লম্বা মাথায় একটা লোক বসে আছে বাসের পিছনে। তো খুব কৌতূহল বশত, আমি এমনিতেই খুব কিউরিয়াস ছিলাম, ছোটবেলা থেকে যে কোনো কিছু নিয়ে খুব কিউরিয়াস ছিলাম। তো ওনাকে দেখে কেন জানি আসলে আমার কাছে একটু থাকে না যে একটু অন্য আলাদা অন্যদের চেয়ে একটু আলাদা মনে হয়েছে। তো আমি নিজেই গিয়ে আসলে ওনার পাশে বসলাম, বসে বেশ কথাবার্তা বলতে বলতে তখন জানলাম যে উনি আসলে মিডিয়াতে কাজ করে। সেই তো খুব স্বাভাবিকভাবে আসলে আমাদের তো মানে মিডিয়ার প্রতি আগে থেকেই একটা আলাদা একটা আগ্রহ থাকেই। তো মিডিয়ার কথা শোনার পরে নিজের মধ্যে একটু আসলে কাজ করছে, ওনার নাম্বার আসলে নেওয়া হইলো। তারপরে বেশ কয়েকদিন আসলে ফোনে কথাবার্তা হইতো, আলাপ সালাপ হইতো। তো একদিন আসলে আমি ওনাকে এরকম বললাম যে ভাই দেখা করবো আপনার সাথে। তো বাংলা মিশনে দেখা করতে যাই, তখন আসলে বাংলা মিশনের হেড অফ প্রোগ্রাম ছিল আমাদের শামীম শাহিদ ভাই। তো উনি আসলে খুব আগ্রহ নিয়ে আবার শামীম ভাইয়ের সাথে পরিচয় করাই দিল। তো শামীম ভাই আবার আমাকে বলতেছে যে তুমি তো, আমি আবার খুব ভালো ওই আর্টের কাজ করতে পারতাম, ভালো পেন্টিং করতে পারতাম। তো উনি আমার বললো যে তুমি তো যদি ওইগুলো ইয়ে করতে পারো তাহলে এক কাজ করো, আমাদের তখন আমার আমি নামে একটা প্রোগ্রাম চলে, বলতেছে চলো আমার সাথে টুকটাক কাজ করতে পারো বা কাজ করবা নাকি। তো আমি বললাম যে হ্যাঁ করা যায়, কিন্তু মানে ওইরকম কোনো আসলে ফিক্সড কোনো কিছু না, এমনি জাস্ট ইয়াতে শিখার জন্য আমি আসলে আগ্রহ নিয়ে বললাম আর কি যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, তখন উনি বললো যে ঠিক আছে আসো। তো ওইরকম আসা যাওয়ার মধ্যে এরপরে একবার উনি বিশাল একটা ধারাবাহিক বানাইছিল তখন চ্যানেল 1-এর জন্য। তো প্রবাদী সবুজ সংঘ। তো তখন উনি বলতেছে উনি খুব রেগুলার ডিরেক্টর ছিল না, নিজে যেহেতু চ্যানেলে জব করতো, সো ওইভাবে রেগুলার ডিরেক্টর ছিল না। তো উনার ওইভাবে রেগুলার টিমও ছিল না। তো উনি তখন বললো আর কি যে আমি আসলে তখন ইয়ে করে বললাম যে উনার তখন রাসেল ভাই নামে মনে হয় আমাদের একজন চিফ এডি ছিল। তো উনার টিমটা খুব ছোট ছিল, তখন উনি আমার বলতেছে যে আসো কাজ করো। তো ওইভাবেই আসলে কাজ করা, ওই সেই জার্নি থেকে আসলে এর ভিতরে অনেক কিছু হয়েছে। ওনার সাথে অ্যাসিস্ট করতে করতে আসলে একটা সময় আমি ওইটা আসলে আবার ওইটার এডিট হতো আপনাদের মাছরাঙ্গার ইয়াতেই। তো তখন মনে হয় যে স্কোয়ারের অফিসটা ছিল আপনার রূপায়ণ সেন্টারে বোয়াখালীর ওইখানে এডিট করতাম। এডিট করতে করতে ওইখানে আপনাদের বিদ্যুৎ ভাইয়ের সাথে পরিচয়, ওইখানে আমি এডিট শিখছি। তো আমার ওই জায়গা থেকে আমার প্রচুর কিউরিয়াস ছিল, আমি নিজে এডিট শিখছি, তারপরে ভিএফএক্স এর কাজ শিখছি। তারপরে হইছে আপনার মানে আমার ডিরেকশন লাইফ কিন্তু অনেক পরে। আমি এর আগে দীর্ঘদিন আমি অ্যাসিস্ট করছি, এডিট করছি আমি দীর্ঘদিন। আমি এডিটর হিসাবে প্রায় 4-5 বছর কাজ করছি। হ্যাঁ, আমি প্রায় 5 বছরের উপরে আমি এডিটর ছিলাম। তারপরে লাস্ট 2018 না 17-র দিকে প্রথম আমি একটা নাটক বানাই। তারপর থেকে আস্তে আস্তে আসলে জার্নি, সেই যে যাত্রাটা, এবং আপনার আসলে শেখার সেই আগ্রহটা ছিল বলেই কিন্তু এটা পছন্দ করে আপনি স্বপ্ন দেখে এগিয়েছেন। আস্তে আস্তে হয়তো স্বপ্নটা ভেতরে লালন করেছেন বলেই কাজটা করা সম্ভব হয়েছে। এবং সেই যে জার্নির শুরু, এখন পর্যন্ত তো অনেক নাটক আপনি নির্মাণ করেছেন, এবং বেশিরভাগ নাটকই দুর্দান্তভাবে ইউটিউবে ভিউ পেয়েছে। যেমনটা আমরা আপনার নাটকের লিস্টগুলো দেখি এবং মিলিয়ন ভিউয়ের যে লিস্টগুলো দেখি সেখানে দেখতে পাই। তার মানে এটা বলতেই পারি যে আপনি ট্রেন্ডের সাথে খুব ভালোভাবে আসলে মানিয়ে নিতে পেরেছেন বা মেনে চলছেন। তো সেদিক থেকে জানতে চাচ্ছি যে কখনো মনে হয়নি যে এদিক থেকে একটু অফ ট্র্যাকের কোনো নাটকে কাজ করি বা অফ ট্র্যাকের কোনো গল্প নিয়ে কাজ করি? দেখুন, আমরা তো আসলে অ্যাজ এ ডিরেক্টররা সবাই চাই যে আমরা আসলে একটু চিরাচরিত যে কাজগুলো হচ্ছে এটার বাইরে গিয়ে কিছু কাজ করার। বাট আমরা আসলে চাইলেও অনেক কিছু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যেমন আমার সারাউন্ডিং আশেপাশে যে মানুষগুলো আছে
আমার ছোট ভাই আমাকে লাস্ট আমার ছোট ভাই কুষ্টিয়া মেডিকেলে পড়ে। হ্যাঁ। তো এখনকার জেনারেশন আসলে কিন্তু আমাদের ওই সত্যি কথা বলতে পুতু পুতু রোমান্টিক নাটক বা যেইটা আসলে ইউটিউব বেস নাটক বলে এইটা আসলে খুব বেশি পছন্দ দেখতে করে চায় না, না। দেখতে চায় না। তো প্রায় আমাকে কল দিলেই বলে যে ভাইয়া মানে মানে আমি লাস্ট যে কাজটা আমার গেছে ওইটাও আসলে ওই রোমান্টিক ড্রামাই। তো ওই কাজটা দেখার পরেও আমার ফোন দিয়ে বলতেছে যে মানে এইটা আর এইসব আর আসলে কত করবেন, এবার একটু আচ্ছা। দেখেন না একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তো সত্যি বলতে আমরা চাই, আমরা অনেস্টলি চাই যে একটু ডিফারেন্ট কিছু কিছু করুক, করতে। কিন্তু আমরা আসলে মানে যখনই আমরা আসলে আমাদের গল্পটা কোনো প্রোডিউসার বা কোনো ইনভেস্টরের কাছে আসলে আমরা আসলে আমাদের গল্পটা বলি, তো ওদের আসলে খুব বেশি যখন সাড়া না পাওয়া যায় বা ওদের কাছে যখন খুব বেশি ইয়ে না পাওয়া যায় তখন আসলে নিজেরা চাইলেও অনেক কিছু করা যায় না। এটা একটা বিষয়, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা যে আসলে নিজের গল্প বলারও তো একটা প্ল্যাটফর্ম দরকার, একটা জায়গা দরকার যেভাবে আসলে মনের মতো করে কাজ করা যায়। এই তো সেদিন আপনি মনের দেয়ালে নামে একটি নাটক নির্মাণ করেছেন খুব রিসেন্টলি, যেটা দেখেছি এবং ইতিমধ্যে আসলে সেটার ইউটিউব ভিউ দেখেছি 4.6 মিলিয়ন। তো আপনার কাছে একটু জানতে চাই যে দর্শকেরা এখন আসলে কোন ধরনের নাটক দেখতে পছন্দ করে বা কোন ধরনের গল্প দেখতে চায়? দর্শকদেরকে প্রেডিক্ট করা খুব কঠিন। দর্শকরা যে আসলে কি কোন গল্প পছন্দ করতেছে আর কোন গল্প পছন্দ করতেছে না এইটা আসলে বাড়ি জাস্টিফাই করাটা ইজ সো টাফ। বিকজ হচ্ছে যে এমনও দেখা যাচ্ছে যে খুবই বাজে একটা কন্টেন্ট, মানে যাই হোক আরে বাজেটাকে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির জন্যই বলাটা বেমানান, বাট হচ্ছে না এমনও তো অনেক কন্টেন্টই হচ্ছে যেইটা আসলে হয়তো দেখার মতো না, বাট সেই কন্টেন্টও দেখা যাচ্ছে যে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এই যে একটু আগে আপনি আমাকে বললেন যে আপনার অনেক নাটক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সো এই ভিউ কেন্দ্রিকও না আমি আসলে খুব বেশি মানে খুব খুব যে খুশি হয়ে যাচ্ছি বা ইয়ে হয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ মানে ভিউটা দিয়ে আসলে আমাদেরকে প্রমাণ করে না যে অ্যাজ এ আমি ভালো ডিরেক্টর, যে অন্তত আমার নাটক অনেক ভিউ হচ্ছে সেটাতেই তাতেই যে আমি ভালো ডিরেক্টর এইটা আমি অন্তত পক্ষে বিলিভ করি না ওই জায়গা থেকে। সো দর্শকদেরকে প্রেডিক্ট করা খুব কঠিন, বাট এমনিতে এখন যেটা বলা যায় দর্শকরা এখন ইদানিং বেশ ভালো কাজের দিকে ঝুঁকছে। আগে যেরকম ইউটিউবের একবার আমাদের যেই ব্যাপারটা ছিল যে আমাদের কয়েকটা ভাইরাল ক্লিপ লাগবে, যেইটা আসলে খুব কমন একটা সিনারিও ছিল যে প্রতিটা প্রডিউসার থেকে শুরু করে প্রতিটা যে কোনো জায়গায় যে প্রতিটা ডিরেক্টরদের মধ্যে ওই ট্রেন্ডটা চালু হয়ে গেছিল যে নাটকের সাথে অসংযোগ কিছু হইলেও একটা ভাইরাল সিন দিয়ে দেওয়া, যেটাতে আসলে দেখা যাচ্ছে টিকটক আর ফেসবুক থেকে সেই জিনিসটা ভাইরাল হয়ে নাটকটা ভাইরাল হয়ে যাবে। সো এই জায়গাটা এখন আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই প্রিসাইজ হয়েছে। এখন দর্শকরা অন্তত পক্ষে একটু ভালো মন্দের হিসাবটা বুঝতেছে। এখন ইদানিং দেখা যাচ্ছে যে যেই গল্পগুলো বেশ ভালো হচ্ছে ওগুলাই দর্শকরা টানতেছে, আর যেই গল্পটা আসলেই ভালো না সেই গল্পটা টানতেছে না। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে দর্শকদের জায়গাটা এখন দর্শকদের রুচির জায়গা থেকে বেশ ভালো আপডেট হয়েছে। এবং যেমনটা আপনি বলছিলেন যে আসলে কখনো কখনো আপনি ভিউয়ের পক্ষে বা কখনো বিপক্ষে থাকতে পারেন কন্টেন্ট অনুযায়ী, এবং সেদিক থেকে যদি দেখি আপনার যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু বেশ চমৎকার ভিউ হয় এবং অনেক অনেক ভিউ হয়। যে যেমনটা শুরুতেই বলছিলাম যে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শালিক বালিকা এ পর্যন্ত কিন্তু 11 মিলিয়ন ভিউ আমরা দেখেছি, এবং অন্যদিকে গত বছর মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছিল আরেকটি নাটক হৃদয়ে রেখেছি গোপনে, সেটির ভিউ তো আরো বেশি 25 মিলিয়ন। এটা আসলে কি বলার আছে আপনার? না ওই তো আমি তো প্রথমেই বললাম যে ভিউ নিয়ে আমি হ্যাপি না, কখনোই আমি ভিউ নিয়ে হ্যাপি না। তবে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে তো প্রডিউসারদের লাভের জায়গা থেকে বলতে গেলে ওই জায়গা মানে কারণ প্রডিউসাররা আসলে আমাদেরকে ইনভেস্ট করেও তো আসলে ভিউর আশায়। সো ওই জায়গা থেকে দিক থেকে তো আমাকে আসলে মানে হ্যাপি হইতেই হবে, কিন্তু আমি ভিউর জন্য আমি যে আমাকে আমি আসলে জাস্টিফাই করি না ভিউ দিয়ে। জি, এবং আমি এখন আসলে যে প্রশ্নটি করব সেটা প্রত্যেকটা নির্মাতার জন্য অ্যান্সার দেওয়াটা একটু কঠিন, তারপরও দর্শকের ভিউ থেকে বা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে একটু জানতে চাই যে আপনার নির্মিত সেরা 3টি নাটক আপনার কাছে কোনটি? সেরা তো আসলে ওইভাবে বলাটা খুব মুশকিল, কারণ আমার কাজ প্রতিটাই আমার কাছে অবভিয়াসলি আমার সন্তানের মতো, প্রতিটা কাজই আমার কাছে ভালো। সো আমি কখনোই ওই সিরিয়াল নাম্বার দিতে পারবো না 1 2 3, সেটার প্রয়োজন নেই। বাট এমনিতে আসলে যদি বলতে চাই তাহলে আমার খুব পছন্দশীল একটা কাজ ছিল প্রিয় প্রিয়সিনী, গত রমজানে প্রচারিত হয়েছিল। আরেকটা কাজ ছিল আমার 3-4 বছর আগে করা হাঙ্গর। তারপরে আরো বেশ কিছু কাজ আছে, শালিক বালিকা আছে, তারপরে শাদি মোবারক আছে, অনেক 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 কাজই আছে, অনেক কাজই আছে। হলেও ঠিকঠাক মতোই আপনি অ্যানসার দিতে পেরেছেন। নিশ্চয়ই বড় পর্দায় কাজ করার স্বপ্ন আপনি দেখেন,
আপনাকে বড় পর্দায় আমরা আসলে কবে দেখতে পাবো, সেই সম্ভাবনা আসলে কত দূরে বা কত কাছে? আমি বরাবরই একটা কথা বলি, আমি কখনোই আমার লাইফের ড্রিমটা সেট করি না যে আমি আসলে এইটা করব ওইটা করব, এই ড্রিম আমি কখনো সেট করি নাই। তো সেই হিসাবে বরাবর মানে প্রতিটা মানে ডিরেক্টরই বা প্রতিটা নির্মাতারই স্বপ্ন থাকে যে সে তার প্রজেকশনটা একটা বড় স্ক্রিনে, সেটা লার্জেস্ট স্ক্রিনে দেখতেছি। মানুষ দেখবে। সেই জায়গা থেকে আমারও সেই ইচ্ছাটা আছে। বাট আমি আমার এখন যে কাজটা করতেছি এই কাজটা নিয়েই আমি সবসময় চিন্তা করি যে আমার এই কাজটার চেয়ে অন্য মানে পরের কাজটা কীভাবে বেটার হবে, বা আমি আসলে সবগুলা কাজেই আমি আসলে কখনোই আমি ওই ব্যারিয়ার দিই না যে এইটা নাটক ওইটা সিনেমা, যেইটা আমরা আসলে ব্যারিয়ার দিচ্ছি, যেইটাকে নাটক বানাচ্ছি ওইটাকে সিনেমা বানাচ্ছি, ওইটাকে ইয়া করতেছি, এইটা আমি কখনো দিই না। আমার কাছে আমার প্রতিটা কাজে আমার কাছে একটা প্রজেক্ট মনে হচ্ছে, একটা সিনেমা বলেন নাটক বলেন প্রতিটা কাজই। সো প্রতিটা আমি আসলে গল্পটাকে বলার চেষ্টা করি। সো ওই গল্পটা সিনেমার পর্দাতেও যেভাবে হবে নাটকের পর্দাতেও আমি সেভাবেই করতে চাই। বাট এই জন্য আসলে আমার কোনো ওই রকম কোনো ইয়া নাই যে আমি 26 সালে অথবা 27 সালে বা 28 সালে আমি সিনেমা বানাবো। আল্লাহ যেদিন তৌফিক দেয় বা আল্লাহ যেদিন আসলে ইয়া করে ওই দিনে হয়তো আমার সিনেমা বানানো হবে। নিশ্চয়ই সময় সুযোগে মিলে গেলে অবশ্যই আমরা বড় পর্দায় আপনাকে দেখতে পাবো। ইনশাআল্লাহ। আরেকটা কঠিন প্রশ্ন আছে, তবে একটু সহজ করে যদি আপনি অ্যান্সার দেন সেটা খুব ভালো হবে। আপনার প্রিয় 5টি বাংলাদেশি সিনেমার নাম জানতে চাই। এই জন্যই আমি বলে দিলাম। প্রিয় অপ্রিয় বলতে আমি 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 কখনোই আসলে কোনো কিছুকেই আসলে ডিফাইন করতে চাই না। বাট বাংলা সিনেমার তালিকা তো বের করা খুব কঠিন। বাট তারপরেও আসলে বাংলা সিনেমা, হ্যাঁ, যেইসব সিনেমা বাংলাদেশে আমি হয়তো এখনো দেখতে বসলে আমি আবারও দেখতে পারবো, হয়তো আমি আরো 10 বার দেখতে পারবো, সেই জায়গা থেকে আমার তালিকা অনেক বড়। সেই জায়গা থেকে যেমন আমার নন্দিত নরকে আছে, লাল সালু আছে, তারপরে হুমায়ুন স্যারের শ্যামল ছায়া আছে, মাটির ময়না আছে। সো এর অসংখ্য মুভি আছে যেটা আমি আসলে বসলে এখনো দেখতে পারবো, এবং আমি প্রায় দেখি। আমি এইসব সিনেমা এখনো প্রায় আমার দেখা হয়। এবং আমার ওয়াইফ যেমন মাঝে মাঝে বলে যে আমি অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখি, তো আমরা মাঝে মাঝে বলে যেগুলো কি দেখতেছো, বাট আমার আসলে ভালো লাগে। মানে এমন অনেক মানে আমার লিস্ট এই দিক থেকে অনেক বড়। অনেক বড়। আর যদি বিশ্বের প্রিয় 3টি সিনেমার কথা বলি, তাহলে কোন 3টির কথা বলবেন? আমি আসলে ছোটবেলা থেকেই খুব সাইফাই সিনেমা দেখতাম। তো সেই জায়গা থেকে আমার ওই জায়গা থেকে আমার ওই তালিকাটাও মোটামুটি বেশ ভালো, বেশ লম্বা। আর্মাগেডন আছে, ইন্টারস্টেলার আছে, দ্য প্যাসেঞ্জার আছে, তারপরে বাইসাইকেল থিপস আছে, হ্যাঁ, নোটবুক আছে। সো অসংখ্য সিনেমা আছে সত্যি। এবং যে সিনেমাগুলো আসলে বারবার দেখতেও হ্যাঁ, একদম হ্যাঁ। মনে হয় যে নতুন করে আবার দেখি। মানে আমি সত্যি কথা বলতে এই সিনেমাগুলো আমি অনেকবার দেখি, আমি এখনো দেখি। আমি একটু সুযোগ পাইলে রিপিট আমি অনেক সিনেমা দেখি। নিশ্চয়ই, এটা আমারও করা হয়। এবার কয়েকজনের নাম বলছি, এক বাক্যে তাদের সম্পর্কে আসলে বিশ্লেষণ করতে হবে। জোভান। ভালো মানুষ, অ্যাজ এ আর্টিস্ট হিসাবে বেশ প্রফেশনাল। তটিনী। তটিনী ভালো আর্টিস্ট অ্যান্ড কিউট। তৌসিফ মাহবুব। জেন্টলম্যান। কেয়া পায়েল। কেয়া পায়েল ভালো আর্টিস্ট। অর্চিতা স্পর্শিয়া। সোবার, এবং কাজের ক্ষেত্রে বেশ ভালো, মানে আমার জায়গা থেকে বেশ পাংচুয়াল মনে হয়েছে। মুশফিক আর ফারহান। মুশফিক আর ফারহান ভালো পারফর্মার, ডেডিকেটেড। সাফা কবির। সাফা কবির ভালো আর্টিস্ট। আয়েশা খান। আয়েশা খান এজ এ প্রেজেন্টেশন ইজ এ মানে বেশ মানে গোছানো। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর অ্যাক্টিং এর জায়গাটা হয়তো ওকে আরেকটু সময় দিতে হবে, বাট ও বেশ ভালো করবে। অসংখ্য ধন্যবাদ। এবং শুরুতেই যেমন বলেছিলাম, চমৎকার একটা আড্ডা দিতে চাই, আপনাকে অনেক কিছুই জানতে চাই, আপনার সম্পর্কেও জানতে চাই, তেমনটাই জেনেছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনের সকল অডিয়েন্সকে ধন্যবাদ, আমার সকল অডিয়েন্সকে ধন্যবাদ। আর ঈদে যেহেতু আমার 3টা নাটক আসতেছে, হোপফুলি সবাই নাটক এনজয় করবেন। সবাইকে ঈদ মোবারক।